চলো আমরা এখন চট্টগ্রাম 2021 করে দেখো প্রশ্নটা খুবই ইজি। তো আমাদের সিরিয়াল ওয়াইজটা ছিল বলে আমি এটা করাই দিলাম। দেখো একজন ব্যাটসম্যান 250 গ্রাম বড় একটি বলকে ব্যাট দিয়ে আঘাত করার ফলে বলটি 40.5 জুল শক্তি লাভ করে খালা উপরের দিকে উঠে গেল। এই মুহূর্তে একজন ফিল্ডার, ধরো আমি এখানে আছি, এখান থেকে আমি 40 মিটার দূর থেকে 10 মিটার পার সেকেন্ড বেগ মানে একটা বেগ নিয়ে আসি, মানে সমবেগে দৌড় দিলাম, বলটি দেওয়ার চেষ্টা করলাম। ওকে, উপরের দিকে ওঠার মুহূর্তে বলটির বেগ নির্ণয় করো। আমরা লিখবো উপরের দিকে উঠার মুহূর্তে, উপরের দিকে উঠার মুহূর্তে বড় সুগার উপরের দিকে উঠার মুহূর্তে তোমার অবশ্যই এর আদিবেগ কত। ও আচ্ছা, আদিবেগ তো জানি না আমি, এখানে জাস্ট গতিশক্তি বলে দিছে কেমন। হ্যাঁ, তো গতিশক্তি দিলে আমরা জানি ই কে ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কয়ার। তো এখানে গতিশক্তি কত জুল আছে, 40.5 জুল। হাফ ইন্টু এম এর মানটা তোমার কত দেওয়া আছে, এম এর মান এখানে দেওয়া আছে 250 গ্রাম। তুমি এটাকে যত ভরের একক কেজি, তুমি এটাকে কেজি দিয়ে নিয়ে যাও, 1000 দ্বারা ভাগ করে। 250 কে 1000 দ্বারা ভাগ করলে কত বাইরে দিচ্ছে, 250 ভাগ 1000, 250 ভাগ কত 1000। হ্যাঁ, কত বাইরে দিচ্ছে 0.25 কেজি। 0.25 কেজি, তাহলে এখানে 0.25 হবে। আর আমাদেরকে দেখতে বার করতে বলছে, আমি এখানে 20 টা রেখে দিলাম। হ্যাঁ, তুমি এখানে ভাগাকার আছে, পাশে কি হয়ে যাবে গুণাকার, 40.5 ইনটু 2, আর এখানে তো 0.25 ভি স্কয়ার আছে। বা এটা কাজ করতে পারো, এখানে এটা তো ভাগাকার ছিল, এখানে গুণ হয়েছে, এটা তো গুণাকার আছে, পাশে কি হয়ে যাবে ভাগাকার হয়ে যাবে, আর এখানে থাকবে ভি স্কয়ার। তো আমরা একসাথে হিসাব নিকাশ করে ফেলি। 40.5 গুণ কত 2, যা বাড়িয়েছে তাকে আমরা 0.25 দ্বারা ভাগ করবো, ভাগ করলে 324 বাইরে আসবে। 324 ইকুয়াল টু ভি স্কয়ার, স্কয়ারটা এর পাশে যদি কত হয় রুট 324। সুতরাং ভি এর মান কত পাবে তুমি, রুট 324 দিলে কত পাবে 18 মিটার পার সেকেন্ড। সুতরাং তুমি বলতে পারো যে এই যে মুহূর্ত মানে সে নিক্ষেপের মুহূর্তে তার বেগটা কত ছিল, যে বেগে মারছিল সেই বেগটা হচ্ছে 18 মিটার পার সেকেন্ড। ওকে, আশা করি সবাই বুঝতে পারতেছো যে তোমাকে গতিশক্তি দিয়েছে, গতিশক্তি অফিসের গতিশক্তি দিয়ে কাজ করে ফেলছে। ঠিক আছে, এবার ঘূর্ণাগত আসো। ঘূর্ণাগত কি বলছে, ঘূর্ণাগত বলা হয়েছে ব্যাটসম্যানকে আউট করা সম্ভব হয়েছে কিনা। হ্যাঁ, যদি আমার এই ব্যাটসম্যান 18 মিটার পার সেকেন্ড আদি বেগে একটা বলকে ছুড়ে মারছে, বলটা উঠছে, আবার বলটা একটা সময় পর নেমে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এই নামতে যতটুকু সময় লাগে, আর আমার ওই যে একজন ফিল্ডার যে দৌড়ে আসছে, তা যদি সে তার এই সময়ের আগে পৌঁছাতে পারে আসে বলের নিচে, তাহলে সে বলটি ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না, স্বাভাবিক বিষয়। আমি লিখবো দৈর্ঘ্য হতে পাই বলটির আদিবেগ 18 মিটার পার সেকেন্ড। দৈর্ঘ্য হতে পাই বলটির আদিবেগ ইউ ইকুয়াল টু 18 মিটার পার সেকেন্ড। বলটির আদিবেগ ইউ ইকুয়াল টু 18 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আমি দৈর্ঘ্য হতে পাই বলটির আদিবেগ ইউ ইকুয়াল টু কত মিটার পার সেকেন্ড, 18 মিটার পার সেকেন্ড। এবং একটা সময় বলটা মাটিতে ভূমিতে ফিরে আসবেই আসবে, তাহলে উচ্চতা 0 মিটার। হ্যাঁ, আর আমার কিছু দেওয়া আছে কিনা, আর তো কিছু দেওয়া নাই, ভর দেওয়া আছে আর কি। ভর দিয়ে কি কোনো কাজ হবে, ভর দিয়ে তো কোনো কাজ হবে না। হ্যাঁ, তাহলে আদিবেগ হচ্ছে 18 মিটার পার সেকেন্ড, উচ্চতা 0 মিটার, আমি সময় বের করতে হবে কেমন, অধিকর্ষ স্থান জি মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে লিখতে পারবো h ইকুয়াল টু ইউটি, টি তো বলা নাই, সময় কি বলা আছে, এটা দেওয়া যাবে না, তাহলে লিখতে পারি b স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু, মাইনাস 2gh b স্কয়ার। এখানে তো টি মান কিছু পাবো না কেমন, আর কি দিতে পারি b স্কয়ার ইকুয়াল টু স্কয়ার মাইনাস 2gh। ও আমার তো লাগবে টি এর মান, তাহলে আমি এটা দিতে পারি h ইকুয়াল টু ইউটি। আমরা জানি h ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার। হ্যাঁ, উচ্চতা 0 হবে, আদিবেগ তো হচ্ছে 18, টি এর মান বের করতে চাইতেছি, মাইনাস হাফ জি এর মান কত 9.8, এখান থেকে আমরা টি এর মান বের করতে চাইতেছি। হ্যাঁ, তো এখানে তো অলরেডি 0 আছে, এখানে আছে 18, টি বলে 18 টি ভাগ করলে 4.9 টি স্কয়ার মাইনাস 4.9 টি স্কয়ার। এখান থেকে এখান থেকে সবগুলো তো টি পড়ে গেছে কেন। হ্যাঁ, আমরা এখান থেকে ইচ্ছা করলে মাইনাস 4.9 টি পাশে নিয়ে আসি, প্লাস 4.9 টি স্কয়ার ইকুয়াল টু 18 টি। তারপরে আমরা একটা কাজ করতে পারি, 18 এর পাশে রাখি, এটা গুণ আকার আছে, এর পাশে গেলে কি যাবে ভাগাকারে, টি স্কয়ারে টি ভাগ করলে কয়টা টি থাকবে, একটা টি থাকবে। হ্যাঁ, তাহলে আবার 4. তাহলে এখানে হলো কত, এখানে হলো 4.90, আর এখানে হলো কত, এখানে হলো 18। তো এখানে তোমার 4.9 এটা গুণ আকার আছে, পাশে গেলে কি যাবো ভাগাকারে, 18 তুমি 4.9 দ্বারা ভাগ করা কত হবে, টি এর মান কত সেকেন্ড হবে।
18কে 4.9 দিয়ে ভাগ করবে, কেমন? 18 ভাগ 4.9 ভাগ করলে তুমি পাচ্ছ কত? 3.67 সেকেন্ড। এটা হচ্ছে তোমার বলটা জাস্ট করতে সময় লাগবে। এখন তো বলটা মানে তুমি যে মারছো, হ্যাঁ, মানে একটা বল নিক্ষিপ্ত করলে মনে রাখবা এই বলটা পড়ার সময় তোমাকে বিচলন কাল বের করতে হয়, কারণ একবার উঠছে একবার নামছে। সে উঠতে সময় নিছে 3.67 সেকেন্ড, তো নামতে সেই আরো 3.67 সময় নিব, আমার এই ক্ষেত্রে বিচলন কাল, মানে বলটা উপরে গেছে আবার নিচে আসছে, কেমন? হ্যাঁ, বিচলন কাল যদি তুমি হিসাব করো 2 গুণ করতে হবে, হ্যাঁ, যেহেতু একবার উঠছে একবার নামছে একই সময়। 3.67 গুণ কত? 2। তো 3.67 এর সাথে তুমি যদি 2 গুণ করে ফেলো, তাহলে 3.67 এর সাথে তুমি যদি 2 গুণ করে ফেলো, কত পাচ্ছ তুমি? 7.34 সেকেন্ড। এই সময়টা সে লাগাইছে বলটা পড়তে। এখন ওই যে একটা ফিল্টার ব্যাট আসে তো দৌড়ে আসছে সমবেগে, তাহলে সমবেগে তার একটা কথা ছিল 10 মিটার পার সেকেন্ড, তাও 40 মিটার দূর থেকে দৌড়ে আসছে। তাহলে আমরা লিখবো 40 মিটার দূর থেকে দৌড়ে আসা ফিল্ডারের ক্ষেত্রে ফিল্ডারের ক্ষেত্রে কি হবে? ফিল্ডারের ক্ষেত্রে কি হবে? কত হবে? ভিটি। সে দৌড়ে আসে 40 মিটার দূর থেকে, তার বেগটা ছিল 10 মিটার পার সেকেন্ড, আর এখানে তো টি ছিলই। তো সো আমরা 40 10 গুণ করে আশেপাশে কি যাবো ভাগাকারে, তাহলে 4 টি এখানে আছে, ভাগ করলে কত বাড়বে তোমার? টি ইকুয়াল টু 4 সেকেন্ড বাড়বে। সো ফিল্ডে 4 সেকেন্ডে আসা বসে থাকবো। এখন এই বলটা পড়তে সময় লাগে 7.34 সেকেন্ড। হ্যাঁ, এখন ফিল্ডার যদি 4 সেকেন্ডে আসা বসে থাকে বলটা ধরার জন্য, তাহলে এবার তোমরাই বলো সে কি বলটা ধরতে পারবে নাকি ধরতে পারবে না? ঠিক আছে, তো আলটিমেটলি অবশ্যই সে বলটা কি করতে পারবে? ধরতে পারবে। ঠিক আছে, তো আমরা এরপরে আমরা ধরো আমাদের সিরিয়াল ওয়াইজ আমি মানে অনেক খুঁজতেছি, আমাদের মানে কঠিন কোনো প্রশ্ন পাচ্ছি না। আমার মনে হচ্ছে তোমরা এগুলো সবগুলো পাওয়ার কথা। তারপর আমি খুঁজে যদি দেখতেছি কোনো কঠিনটা পাই, আমি অবশ্যই তোমাদেরকে সলভ করে দিব। এরপরও যদি তোমাদের কোনো বোর্ড নিয়ে কোনো সমস্যা থাকে, তোমরা আমাকে কমেন্টে গিয়ে জানাইতে পারো যে আমাদেরকে এটা সলিউশনটা দিলে ভালো হয়, বা একটু কঠিন দেখে তোমরা নিজেরা বের করে আমাকে দিতে পারো। ঠিক আছে, ওকে। তো আমরা কি বুঝলাম? তাহলে আমাদেরকে কি বলছে এখানে? ব্যাটসম্যানকে আউট করা সম্ভব হয়েছে কিনা। তাহলে ওই মুহূর্তে একজন ফিল্ডার 40 মিটার দূর থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে এসে বলিং করার চেষ্টা করে, সে তো 4 সেকেন্ড আসে বসে থাকে। আর এখানে বিচরণকাল বলতে ধরো একটা বল গেছে না, পড়ছে না, এখানে একটা হিসাব অবশ্যই থাকে। তুমি বিচরণকাল এখানে আমি মনে হয় না দেওয়ার দরকার আছে, কারণ এখানে একটা উল্লেখ্য বিষয় আছে, একটু খেয়াল করো। আমি যদি এটা বিচরণকাল করছি, আমি প্রথমে এটা খেয়াল করিনি, এখন আমার খেয়ালে আসছে যখন আমি তোমাদেরকে মানে এটা রিভিউ করতেছিলাম তখন। দেখো তো এখানে উচ্চতাটা তুমি শুনে করছো না, তার মানে তুমি কিন্তু উচ্চতা হিসেব করার সময় একবার বল উপরে উঠেছ আবার নামাই ফেলছো, তখন একটা উচ্চতাকে শুনে ধরছো। যেহেতু তুমি উচ্চতা শুনে ধরছো, সেহেতু তোমার বিচরণের কাল দেওয়ার প্রয়োজন বোধ নাই। তাহলে অবশ্যই সেই হিসাব করলে আমরা সেই হিসাব করে দেখি, তাহলে অবশ্যই ব্যাটসম্যান বডি ধরতে পারবে না। আমি আবার বুঝে দিচ্ছি, একটু খেয়াল করো, এই বিষয়টা একটু খেয়াল করি। আমি প্রথমে একটু খেয়াল করি, আমরা তো উচ্চতার বেলা বলছিলাম যে বস্তুটা উপরে উঠছে, ওইটা অবশ্যই একটা না একটা উচ্চতা অতিক্রম করছে, সে আবার পড়ে যাবে। পড়ে যাওয়ার কারণেই তো আমরা তার উচ্চতা 100 মিটার ধরে ফেলছি। তাহলে আমি কিন্তু একসাথে পড়ে যাওয়াটা হিসাব করে ফেলছি, এটা মাথায় রাখিও। কিন্তু আজ আমি যদি একবার উঠে একবার নামাই, আমি যদি পিছনে কাল দিয়ে করতে যাইতে হয়, তাহলে আমি প্রথমে বের করতে হবে এই যে নিক্ষেপ করছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে। উঠার ক্ষেত্রে যে সময়টা পাবো, উচ্চতা বের করে তারপর সময়টা বের করলে তারপর তার সাথে 2 গুণ করলে আমার বিচরণ কাল নিয়ে আমার এই ম্যাটটা হবে। ঠিক আছে, সো তাহলে আমরা বলবো যে তার পক্ষে ক্রিকেট বলটি ধরা কি হবে না, সম্ভব হবে না। আশা করি তোমরা বুঝতে পারতেছো কেন আমি বিচরণ কালটা কেন আমি এখানে বের করি নি। ঠিক আছে, তাহলে আমরা বলবো সুতরাং ব্যাটসম্যানকে আউট করা সম্ভব হয় নি। ঠিক আছে, একটু মাথায় রাখো কিন্তু তোমরা সবাই।